নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই রাষ্ট্রবাদ বা জাতীয়তা প্রতিষ্ঠা করবার জন্য যে ঘোষণা আমাদের মুখ্যমন্ত্রী করেছেন, এই সব বিষয়গুলো নিয়ে দু একটা কথা আজকে আমি আপনাদের বলবো। আমি সাধারণত এইসব বিষয় নিয়ে কোনো ভিডিও এর আগে করিনি, আজকেই প্রথম শুরু করেছি। সেটা হলো যে এই রাষ্ট্রবাদ কি। এই যে রাষ্ট্রবাদ বা জাতীয়তা প্রতিষ্ঠা, বহু লোকে বিভিন্ন মাধ্যমে আলোচনা করেছেন যে এটার নানা রূপ হয়, নানা মনীষী নানাভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় এই রাষ্ট্রবাদ বা জাতীয়তাবাদ, এই জাতি বলতে তো খুব বৃহৎ অর্থে যদি আপনি ধরেন, তাহলে জাতি মানে আমরা মনুষ্য জাতি। এই মনুষ্য জাতির কল্যাণ, মনুষ্য জাতির উন্নয়ন, মনুষ্য জাতির মধ্যে ঐক্য, ভ্রাতৃত্বের সম্পর্ক, এসবই জাতীয়তাবাদের মধ্যে পড়ে। আবার আরেকটুখানি যদি আমি পিছিয়ে আসি, তাহলে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের কল্যাণ, সেই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য, উন্নয়নের চেষ্টা, লড়াই, এইগুলোই জাতীয়তাবাদ। আমি তো এরকম করে বিষয়টা বুঝি। তা এইটা প্রতিষ্ঠা করবার জন্যে চেষ্টা আসা তো ভালো কথা, কিন্তু কথা হলো যে এইটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধারণার উল্লঙ্ঘন ঘটছে কিনা। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন সেটা ঘটছে, সেই জন্যে তিনি ওখানে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবেন। তা ঠিক আছে, তিনি মুখ্যমন্ত্রী, তার কাছে যদি মনে হয় যে এরকম যে সব ভালো ভালো শব্দ আমি বললাম সেগুলোর উল্লঙ্ঘন ঘটছে, তাহলে সেগুলো সেখানে প্রতিষ্ঠা করবার জন্য তিনি চেষ্টা করবেন, সেটা তো ভালো। কিন্তু কথা হলো, তিনি যদি মনেও করেন যে সেখানে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, তাহলে ঠিক করবার জন্যে তিনি কি করবেন, কিভাবে করবেন? জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবার জন্যে, রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করবার জন্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি করতে চান, তার ছাত্রদের, তার শিক্ষকদের কিভাবে জাতীয়তাবাদ শেখাবেন? প্রশ্নটা হচ্ছে এইখানে। আসলে আমরা তো বাস করি একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, যার একটা সংবিধান আছে। আমাদের যা কিছু করতে হবে সেটা তো এই পদ্ধতির মধ্যেই করতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা বলছেন না। কিন্তু যেভাবে বলছেন সেইটা একটা রাজ্যের প্রধান হিসেবে, যিনি মুখ্যমন্ত্রী তো কোনো দলের হয় না, কোনো অংশের মানুষের হয় না, সবার মুখ্যমন্ত্রী, সবাইকে নিয়ে তাকে চলতে হবে, সবার জন্য তাকে ভাবতে হবে, কাজ করতে হবে। যেভাবে বলছেন তাতে তিনি অন্যরকম কিছু ভাবছেন। বিশেষ করে ছাত্রদের যদি কিছু শেখাতে হয়, তার তো পদ্ধতি প্রকরণ আমরা যারা ছেলে মেয়েদের মা বাবা, শিক্ষক যারা আছেন, বড় যারা আছেন, বয়োজ্যেষ্ঠ, তারা কিভাবে শেখান? মুখ্যমন্ত্রী কি সেরকম কোনো পথ নিয়ে ভাবছেন? আমার মনে হয় তিনি যদি সেরকমভাবে না ভেবে অন্যরকম কিছু ভেবে থাকেন, তাহলে সেই চিন্তা তার পরিত্যাগ করা উচিত। আসলে
একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হতে পারে, বয়সের একটা ধর্ম থাকে, অনেক সময় সেটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। আমি বলবো যদি তেমন কিছু হয়ও, তাহলে তার যে পদ্ধতি প্রকরণ গ্রহণ করা উচিত সেটাই আমাদের মুখ্যমন্ত্রী করবেন। একটা বিষয় তিনি খুব জোর দিচ্ছেন, সেখানে উনি বলছেন যে কাশ্মীরের আজাদি নিয়ে পোস্টার পড়েছে। তা আমি জানি না কাশ্মীরের আজাদির প্রশ্নে ওখানে ছাত্র সংগঠন বলতে তো বেশিরভাগটাই বোধহয় এখন এসএফআই বা অন্যান্য যারা আছেন, সিপিআই এমএলএর ছাত্র সংগঠন আছে, তো তাদের তো কাশ্মীর প্রশ্নে আজাদ কাশ্মীর স্বাধীন করতে হবে এরকম চিন্তাভাবনা এখানকার সিপিএম, সিপিআই এমএল এবং তাদের ছাত্র সংগঠন তাদের আছে বলে আমি জানি না। কারণ তাদের ঘোষিত অবস্থান হলো কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তাহলে হতে পারে 2-5 জন ছাত্রছাত্রী আছেন যারা এরকম কোনো পোস্টার, 1টা 2টো 5টা পোস্টার মেরে থাকতেও পারেন। যদি মেরে থাকেন, আমি এই পোস্টার মারা, এই স্লোগানে পোস্টার মারাকে উচিত কি উচিত না, উচিত অথবা অনুচিত, আমি এটা নিয়ে কোনো কথা বলছি না। কারণ আমি তো জানি না যারা এটা মেরেছেন তাদের বক্তব্যটা কি। সে বক্তব্য তো কখনো শুনিনি, শুনলে বুঝতে পারতাম তারা কি বলতে চায়। কিন্তু আমি এটুকু অন্তত বলতে পারি যে এরকম পোস্টার যাদবপুর ইউনিভার্সিটিতে আজকের সময়ে এরকম পোস্টার মারা অপ্রয়োজনীয়, এর কোনো দরকার নেই। কেন তারা এটা মারছেন, এইটা অন্তত আমার মনে হয়। উচিত অনুচিত না বলছি না, কিন্তু অপ্রয়োজনীয় বলছি, এর কোনো অর্থ হয় না। আমি তবুও এই বিষয় নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে এই বিষয়ের মোকাবেলা করার কথা ভাবছেন, যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, যে অসহিষ্ণুতা দেখছি, এইটা দেখে আমি আপনাদের সামনে আমাদের দেশের কিছু স্বীকৃত মনীষী তাদের বলা কিছু কথা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার জন্যে আজকের এই ভিডিওটা করেছি। আপনারা সেখান থেকে আপনারা নিজেরাই, জনসাধারণ নিজেরাই এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন যে এই সব বিষয়ে কাশ্মীর, গণতন্ত্র, এগুলো কিভাবে দেখতে হয়, কিভাবে ভাবতে হয়, আমাদের প্রাতঃস্মরণীয় মনীষীরা কিভাবে এইগুলো ভেবেছেন, দেখেছেন, মোকাবিলা করেছেন। যে কারণে আমি আজকে এই ভিডিওটা করছি। আমি শুরুতে আপনাদের একটা বই দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন বইটা, এই বইটা দেখুন মহারাষ্ট্র গভর্নমেন্টের প্রকাশ করা একটা বই। সালটা নিচেই দেখতে পাচ্ছেন 1995। বইটা 1995 সালে মহারাষ্ট্র গভর্নমেন্ট, বইটা 1995 সালে মহারাষ্ট্রের সরকার এটা প্রকাশ করেছে। 1995 সালের ডিসেম্বরে বইটা প্রকাশ হয়েছে। 1995 সালে মার্চ মাস থেকে, বা 1995 সালে মহারাষ্ট্রে কোন গভর্নমেন্ট ছিল, 1995 সালে মহারাষ্ট্রে বিজেপি শিবসেনার গভর্নমেন্ট ছিল। বইটা তাদের প্রকাশিত বই। আমি এই বইটার, এইটা আম্বেদকর রচনাবলীর 14 খণ্ডের পার্ট 2, 14 খণ্ড 2-3টে ভাগ আছে, এটা পার্ট 2। এইখানে ডক্টর আম্বেদকরের
পদত্যাগপত্রটা তুলে দিয়েছে। আম্বেদকরের এই পদত্যাগপত্রে কিছু কথা লেখা আছে, কাশ্মীর প্রশ্নে কিছু কথা লেখা আছে। কথাগুলো আমার নয়, এবং আমি বলছি না যে আমি এর সাথে একমত কি দ্বিমত, আমি কোনো কথা বলছি না। আমি শুধু আপনাদের সামনে এটা উপস্থাপন করছি। বিজেপির তৈরি করা, বিজেপির পাবলিশ করা বইয়ের একটা 2-4টে লাইন। আম্বেদকর লিখেছেন, there are two grounds which disturbed our relations with Pakistan. One is Kashmir and other is condition of our people in East Bengal. বলেছেন আমাদের সাথে পাকিস্তানের ঝগড়ার সম্পর্ক খারাপ হওয়ার দুটো কারণ, একটা হচ্ছে পাকিস্তান, আর 2 নম্বর হচ্ছে পূর্ব বাংলার হিন্দু, মানে যারা পরে রিফিউজি হয়ে এসছেন তাদের দুরবস্থা। এই কথা বলতে বলতে তারপরে বলছেন কাশ্মীর প্রশ্নে বলছেন, আই ফিল, আই মানে ডক্টর আম্বেদকর ফিল দ্যাট we have been fighting, মানে India government have been fighting on an unreal issue. The issue on which we are fighting most of the time is who is in the right and who is in the wrong. মানে কাশ্মীর ঠিক, এই পাকিস্তান ঠিক কাশ্মীর প্রশ্নে, না কাশ্মীর প্রশ্নে ভারত ঠিক, এই প্রশ্নে আমরা ঝগড়া করে যাচ্ছি যে 2 দেশের মধ্যে কে ঠিক কথা বলছে। আর আম্বেদকর বলছেন, দি রিয়েল ইস্যু টু মাই মাইন্ড ইজ নট হু ইজ দ্য রাইট বাট হোয়াট ইজ রাইট। আম্বেদকর বলছেন কে সঠিক কে বেঠিক এইটা বড় কথা নয়। ভাবা উচিত, আলোচনা হওয়া উচিত যে কাশ্মীর সমস্যার সত্যিকারের সমাধান কি, পথ কি, এইটাই ভাবা উচিত। এটা বলে তিনি সমাধানটাও বলেছেন। এই যে সমাধান, এই সমাধান বলেছিলেন, মানে উনি ওনার পদত্যাগপত্রে বলেছেন, কিন্তু এইটা লেখবার পর এই পদত্যাগপত্র গ্রহণ করতে নেহেরুজি আপত্তি করেননি, বলেননি যে ওই কথাগুলো বাদ দাও, না হলে আমি এই পদত্যাগপত্র গ্রহণ করব না, এমন কথা বলেননি, বা তাকে অ্যারেস্ট করেননি, তাকে দেশবিরোধী বলেননি। আবার সেই কথাগুলো এই আজকের যে বিজেপি কেন্দ্রে এবং রাজ্যে, তাদেরই মাত্র কিছুদিন আগে 1995 সালের পূর্বসূরি, বিজেপির পূর্বসূরি তারাই সেপে বের করেছেন। সেটা একটু শুনুন, কারণ আমি এত কথা বলছি এই কারণে, না হলে বলবেন আমার কথা বলে আমাকে গালাগালি করা শুরু করবেন, সেই জন্যে আমি ব্যাপারটা একটু বিস্তারিত করে বলে দিচ্ছি। আম্বেদকর বলছেন, গিভ দ্য হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট পার্ট অফ ইন্ডিয়া, give the Hindu and Buddhist part to India. হিন্দু মানে কাশ্মীরে হিন্দু এবং বৌদ্ধ অধ্যুষিত এলাকা ইন্ডিয়াকে দাও, অ্যান্ড দি মুসলিম পার্ট টু পাকিস্তান, এবং মুসলমান প্রধান যে কাশ্মীর সেটা পাকিস্তানকে দিয়ে দাও। অ্যাজ উই ডিড, আমরা যা করেছি ইন দ্য কেস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যা করেছি। হিন্দু অধ্যুষিত এলাকা ইন্ডিয়া রয়েছে, মুসলমান অধ্যুষিত ঢাকা কেন্দ্রিক পাকিস্তান, করাচি কেন্দ্রিক পশ্চিম পাকিস্তান আমরা পাকিস্তানকে দিয়ে দিয়েছি। এইরকম যা করেছি, মুসলমান অধ্যুষিত এলাকা পাকিস্তানকে দিয়ে দিয়েছি, কাশ্মীরটাকেও তাই দিয়ে দিন। উই আর রিয়েলি নট কনসার্নড উইথ দ্য মুসলিম পার্ট অফ দ্য কাশ্মীর। আম্বেদকর বলছেন, আমরা আসলেই ওই মুসলমান অধ্যুষিত কাশ্মীর নিয়ে আমাদের ভাবা উচিত নয়। ইট ইজ এ ম্যাটার বিটুইন দ্য মুসলিম অফ কাশ্মীর, ইট ইজ এ ম্যাটার অফ দ্য মুসলিমস অফ কাশ্মীর অ্যান্ড পাকিস্তান, এটা বলেছেন। এটা বলে এরপরে তিনি বলেছেন যে ঠিক আছে, তাতেও যদি সরকারের আপত্তি থাকে
কাশ্মীরকে দিয়ে পাকিস্তানকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে, তাহলে একটা কাজ করো, কাশ্মীরে গণভোট নাও। কাশ্মীরে গণভোট নিয়ে জানতে চাও, কাশ্মীরে গণভোট নিয়ে জানতে চাও সেখানকার মানুষ, কাশ্মীরের মানুষ কোন রাজ্যে কোন দেশের সাথে থাকতে চায়। ভারতের সাথে থাকতে চাইলে ভারতে রেখে দাও, পাকিস্তানের সাথে যেতে চাইলে যেতে দাও, যদি স্বাধীন থাকতে চায় তাকে স্বাধীন থাকতে দাও। এই কথা বলেছেন, এবং এই কথা তিনি যখন লিখেছেন, বলেছেন না, এই কথায় উনি এই যে পদত্যাগপত্র, এইটা হচ্ছে 10th অক্টোবর 1951, 10th অক্টোবর 1951 পদত্যাগ করার পরে এই তার ব্যাখ্যা উনি দিয়েছেন কেন পদত্যাগ করলেন। 10th অক্টোবর 1951। আর শ্যামাপ্রসাদ মুখার্জি কবে পদত্যাগ করেছিলেন নেহরু গভর্নমেন্ট থেকে? ঠিক তার কতদিন আগে, মাস ছয়েক আগে, 1950 সালের, না মাস ছয়েক না, মাস এই বছর দেড়েক আগে, 6 এপ্রিল 1950। তখন কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি বেঁচে আছেন, রাজনীতি করছেন। 50 সালে তিনিও রাজনীতি করছেন। তিনি এই পদত্যাগপত্র দেখেছেন। তিনি কিন্তু এইটার জন্যে আম্বেদকরকে দেশদ্রোহী বলেননি, আজও কেউ বলেন না। কিন্তু সবাইকে আম্বেদকরের সাথে একমত না, এবং এই কথা তিনি লিখেছেন, সেটা প্রচার করছে, বইটা এখনও আছে বিজেপি গভর্নমেন্ট। ফলে সাভারকারও বেঁচে ছিলেন, সাভারকার 1966 সালে মারা গেছেন। তিনিও আম্বেদকরের এইসব কথার বিরোধিতা করেননি, তাকে দেশদ্রোহী বলেননি। কিন্তু আজ গিয়ে আমার মতো মানুষ আম্বেদকরের লেখা এটা পড়তে গিয়েও ভাবতে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী এবং বিজেপির অন্যান্য সব নেতা এমনভাবে কথা বলছেন যাতে মানুষ তার মতামত ব্যক্ত করতে পারছে না। কথা বলুক মানুষ, দেশের রাজনীতির কোন বিষয় নিয়ে কে কী ভাবছেন, কিভাবে সমাধান কথা ভাবছেন, সেটা নিয়ে মত প্রকাশ করুক, ভিন্ন মত প্রকাশ হোক, মানুষ জানুক, এবং আলটিমেটলি দেশবাসী আলাপ আলোচনার মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। কিন্তু আলাপ আলোচনা যদি না হয়, বিভিন্ন মতটা যদি জনসাধারণ জানতে না পারেন, তাহলে তো তাদের একটা অংশ অন্ধকারে থেকে যাবে, ঠিক বেঠিক বুঝতে পারবেন না। এই জন্য আমি বলছি মানুষের মত প্রকাশের অধিকার দরকার। শুধু এই প্রশ্ন না, দেখুন আম্বেদকর আমাদের সংবিধান লিখেছেন, তার আগে তিনি এই পাকিস্তান সৃষ্টির আন্দোলন নিয়েও কথা বলেছেন। আপনি 8 নম্বর ভলিউমটা পড়বেন, আম্বেদকরের এই গভর্নমেন্টের ছাপা বই পড়বেন, তাতে তিনি বলছেন যে পাকিস্তান সৃষ্টির বিপক্ষে। বলছে পাকিস্তান সৃষ্টি করে মুসলমানদের কোনো সমস্যার সমাধান হবে না, কিছু ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না, মুসলমানদের জন্যও ভালো হবে না। তিনি নানান যুক্তি দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দিকে এইসব বলেছেন, এত বড় বই। কিন্তু তারপরেও বলেছেন যে এত কথা আমরা লিখতে পারি, বলতে পারি, বোঝাতে পারি, আলোচনা করতে পারি, কিন্তু মুসলমানরা যদি বলেন যে আমরা পাকিস্তান চাই, সেক্ষেত্রে পাকিস্তান দেওয়া ছাড়া কোনো পথ থাকে না। কারণ ইচ্ছার বিরুদ্ধে জোর করে বন্দুকের নলের সামনে রেখে আটকে রাখা, কবজায় রাখা, এটা গণতন্ত্র নয়। এইটাই হচ্ছে গণতন্ত্রের শিক্ষা। আম্বেদকর এইসব কথা উচ্চস্বরে বলেছেন, লিখেছেন। সেই সময়ও কিন্তু আজকের যারা বিজেপি করেন তার পূর্বসূরীরা ছিলেন, তারা শুনেছেন, বোঝার চেষ্টা করেছেন, একমত হননি, কিন্তু কাউকে দেশদ্রোহী বলেননি। আবার ধরুন এই যে বাংলা, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ যখন লিবারেশন মুভমেন্ট হচ্ছে,
লিবারেশন মুভমেন্টের সময় বাংলাদেশের ওই যে জামাতিদের বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেন, সেই জামাতিরা বাংলাদেশের স্বাধীনতাপন্থী যারা, তাদের কি বলেছিলেন? বলেছিলেন দেশদ্রোহী। পাকিস্তান গভর্নমেন্ট দেশদ্রোহী বলেছিলেন। জামাতিরা মানে ওখানকার জামাত ইসলাম, পাকিস্তানের জামাত ইসলাম, তারা এই স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিলেন কিনা? কিন্তু আমরা সাপোর্ট করেছিলাম। ফলে অবস্থান বিভিন্ন জায়গা থেকে দেখলে বিভিন্ন রকম লাগে। ফলে আমি বলছি যে একটা নিরপেক্ষ জায়গা থেকে স্বাধীন মতামত প্রকাশ, বলা কওয়া, এগুলো একটা দেশের, এবং এই মতের যে দ্বন্দ্ব, এর মধ্যে দিয়েই একটা সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসে, অনেক উন্নত সিদ্ধান্ত বেরিয়ে আসে। এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। গণতান্ত্রিক পথ এবং মতামতকে স্বীকৃতি দিতে হবে। যাদবপুরের ছেলেরা, সব বিশ্ববিদ্যালয়েই এটা হয়, জেএনইউতেও হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও হয়, প্রেসিডেন্সিতেও হয়। ইয়াং ছেলেমেয়েরা তারা বিভিন্ন পথ নিয়ে আলোচনা করবেন। আলোচনা কখনো কখনো উত্তপ্তও হতে পারে, কিন্তু সেগুলো ছাত্রদের মধ্যে মিটমাট করার কথা বলতে হবে। তার বাইরে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবেন। কিন্তু এই জায়গাতে বাইরের লোক নিয়ে, বিশেষ করে রাত 12টায় সেখানে গিয়ে জাতীয়তাবাদ শেখানো, রাষ্ট্রবাদ শেখানো এবং তার পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীর মতামত ব্যক্ত করা, এগুলো আমার মনে হচ্ছে যে দেশের সংবিধান, দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এ সব কিছুর পক্ষে একটা হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এইটা হওয়া উচিত নয়। এই জিনিস বন্ধ করা দরকার।